ইতিহাস বলে মধ্যপ্রাচ্যে শান্তি আসে না, সেখানে আসে চুক্তি, আসে মৃত্যু। আনোয়ার সাদাত থেকে নেতানিয়াহু পর্যন্ত এই গল্প এক অসমাপ্ত যুদ্ধের, যেখানে প্রতিবারই বিজয়ী হয় কূটনীতি আর পরাজিত হয় মানবতা। ইতিহাস এখানে রক্তের কালিতে লেখা, প্রতিশোধ এখানে প্রজন্মের উত্তরাধিকার। কিন্তু এই ধ্বংসের ছাই থেকে গত ৪৫ বছরে জন্ম নিয়েছে এমন কিছু মুহূর্ত যা ছিল কল্পনারও অতীত। তখন চিরশত্রুরা কাঁপা কাঁপা হাতে একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। এটি সেই অসমাপ্ত যাত্রার গল্প, ক্যাম্প ডেভিডের গোপন আলোচনা থেকে আব্রাহাম একর্সের চোখ ধাঁধানো চুক্তি পর্যন্ত। এক রুদ্ধশ্বাস কূটনৈতিক দাবা খেলা, যেখানে চাল দেয়া হয় দেশের ভবিষ্যৎ আর মানুষের জীবন দিয়ে। কিন্তু প্রশ্ন একটাই, এই শান্তি কি আসল, নাকি ক্ষমতা, অর্থ আর ভূরাজনীতির আড়ালে এক সুচতুর যুদ্ধবিরতি মাত্র? অনেক আগে থেকেই ইহুদিদের নজর ছিল ফিলিস্তিনের ভূমিতে। তাদের কাছে এটা ছিল হলি প্রমিস ল্যান্ড, তাদের মতে যেটা তারা হারিয়েছিল ১০০০ বছর আগে। ইউরোপ জুড়ে নির্যাতন, ঘৃণা আর হত্যাযজ্ঞের মধ্যেও তাদের একটাই স্বপ্ন, একদিন আবার সেই ভূমিতে ফিরবে যেখানে তাদের পূর্বপুরুষরা একসময় তাদের ঈশ্বরের নামে দাঁড়িয়েছিল। ১৯০০ শতকের শেষ দিকে সেই স্বপ্ন রূপ নেয় জায়নিস্ট মুভমেন্টে। ১৯১৭ সালের বালফোর ঘোষণা ছিল ইহুদিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই ঘোষণায় ব্রিটিশ সরকার ঘোষণা দেয়, আমরা প্যালেস্টাইনের ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠাকে সমর্থন করি। তারপর শুরু হয় অভিবাসনের ঢল। ইউরোপে হলোকাস্টের বিভীষিকা থেকে বাঁচতে লাখ লাখ ইহুদি পাড়ি জমায় প্যালেস্টাইনে। স্থানীয় আরব জনগণ, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে বাস করছিল, তারা এই আগমনকে দেখেছিল একটি হুমকি হিসেবে। তাদের মনে হয়েছিল এই ইহুদিরা ধীরে ধীরে আমাদের ভূমি দখল করে নিচ্ছে। এই ভয়ই পরে আরব ইহুদি সংঘর্ষের বীজ বপন করে। ১৯৪৭ সালে জাতিসংঘ সিদ্ধান্ত নেয় প্যালেস্টাইনকে ভাগ করা হবে দুই ভাগে, এক অংশে ইহুদি রাষ্ট্র, অন্য অংশে আরব রাষ্ট্র। ইহুদিরা রাজি হয়, কিন্তু আরবরা বলে এই ভূমি আমাদের। তারপর আসে সেই দিন, ১৪ মে ১৯৪৮। ব্রিটিশ শাসন শেষ হতেই ডেভিড বেন গুরিয়ন ঘোষণা দেন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো। কিন্তু সেই জন্মই ছিল যুদ্ধের ঘোষণা। মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক, চারিদিক থেকে ধেয়ে এলো আরব জোট। তাদের লক্ষ্য ছিল একটাই, অঙ্কুরেই এই রাষ্ট্রকে বিনাশ করা। কিন্তু প্রতিবারই ইসরায়েল বেঁচে যায়, আরও শক্তিশালী হয়। যাদের কারণে ইসরায়েল বারবার বেঁচে যায় ও আরও শক্তিধর হয়ে ওঠে, তাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র শুরুতে সরাসরি অস্ত্র দেয়নি, কিন্তু রাজনৈতিক স্বীকৃতি ও কূটনৈতিক সমর্থন দিয়েছিল সবার আগে। ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার ১১ মিনিট পরেই তারা সমর্থন দেয়। পরবর্তীতে মার্কিন ইহুদি সম্প্রদায়ের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা ও অস্ত্র কেনার অর্থ ইসরায়েলে পাঠায়। যুদ্ধ চলাকালীন আমেরিকান ইহুদি পাইলটরা ইসরায়েলি বিমান বাহিনীতে যোগ দেয়। ইসরায়েলের অস্ত্র সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস ছিল চেকোস্লোভাকিয়া। তারা মেসারস্মিথ যুদ্ধবিমান, রাইফেল, মেশিনগান, গোলাবারুদ, প্রচুর অস্ত্র বিক্রি করে। এই অস্ত্রগুলো ইসরায়েলকে আরব বাহিনীর প্রাথমিক আক্রমণ ঠেকাতে সক্ষম করে তোলে। চেকোস্লোভাকিয়ার এই সহায়তা আসলে সোভিয়েত ইউনিয়নের অনুমোদনে হয়েছিল, কারণ তখন স্ট্যালিন ইসরায়েলকে পশ্চিমা প্রভাবের বিকল্প ভাবছিল। এছাড়াও রয়েছে সোভিয়েত ইউনিয়নের সরাসরি সমর্থন। শুরুতে রাজনৈতিক সমর্থন দেয় এবং জাতিসংঘে ইসরায়েল রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দেয়। চেকোস্লোভাকিয়ার মাধ্যমে পরোক্ষভাবে অস্ত্র সহায়তা প্রদান করে। যদিও পরবর্তী বছরগুলোতে সোভিয়েত অবস্থান বদলে যায় এবং তারা আরব দেশগুলোর পক্ষে চলে যায়। এছাড়াও ইউরোপ ও আমেরিকায় বসবাসরত ইহুদি প্রবাসীরা ওষুধ, অর্থ, যানবাহন ও স্বেচ্ছাসেবক পাঠায়। অনেকে সরাসরি যুদ্ধের জন্য ইসরায়েলে চলে যায়, যাদেরকে মাকাল ভলেন্টিয়ার্স বলা হয়। ১৯৬৭-র 6 ডে ওয়ার ছিল আরব বিশ্বের জন্য এক বজ্রাঘাত। মাত্র ৬ দিনে মিশর হারালো সিনাই, জর্ডান হারালো পশ্চিম তীর, আর সিরিয়া হারালো গোলান মালভূমি। জন্ম নিল গভীর ক্ষত। ১৯৭৩-এর ইয়ম কিপ্পুর ওয়ার প্রমাণ করে দিল এই রক্তক্ষরণের কোনো শেষ নেই। দুই পক্ষই বুঝতে পারছিল শুধু অস্ত্রের জোরে জেতা সম্ভব নয়। এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে লেখা হচ্ছিল এক নতুন অধ্যায়ের প্রথম অক্ষর। ১৯৭৮ হোয়াইট হাউসের লনে এক অসম্ভবের স্বপ্ন দেখলেন প্রেসিডেন্ট জিমি কার্টার। তিনি আমন্ত্রণ জানালেন দুই চিরশত্রুকে, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, যার কাঁধে ছিল আরব বিশ্বের সম্মান রক্ষার দায়িত্ব, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন, যিনি নিজের দেশের অস্তিত্ব রক্ষার জন্য যে কোনো কিছু করতে পারতেন। মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে শুরু হলো ১৩ দিনের রুদ্ধশ্বাস নাটক। দরজার ওপারে কি হচ্ছিল তা বিশ্ব জানত না। আলোচনা বারবার ভেঙে যাচ্ছিল, অবিশ্বাস, পুরনো ঘৃণা আর জেদ দেয়াল হয়ে দাঁড়াচ্ছিল। অবশেষে এক ভোরে বরফ গড়ল। মিশর সিনাই উপদ্বীপ ফিরে পেল, আর বিনিময়ে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে দেবে রাষ্ট্রীয় স্বীকৃতি। এরকমই চুক্তি হলো। কলমের এক খোঁচায় ৪৫ বছরের শত্রুতা কাগজে কলমে শেষ হলো। কিন্তু কায়রোর রাজপথে সাদাতের জন্য কোনো ফুলের মালা অপেক্ষা করছিল না।
আরব বিশ্ব তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করল। 1981 সালে 6 অক্টোবর সামরিক প্যারেডে নিজের সৈন্যদের গুলিতেই ঝাঁঝরা হয়ে গেল তার বুক। ইসরায়েলের সাথে এই শান্তি চুক্তির জন্য তাকে নিজের জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছিল। ক্যাম্প ডেভিডের পর এলো আরেক শান্তির চেষ্টা, অসলো অ্যাকর্ডস, যেখানে ইসরায়েল প্রথমবারের মতো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে স্বীকৃতি দেয়। এরপর 1994 জর্ডানের রাজা হুসেইন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী ইটজাক রবিন, দুজনই বাস্তববাদী নেতা, তারা স্বাক্ষর করলেন দ্বিতীয় শান্তি চুক্তি। সীমান্ত, পানি, বাণিজ্য সবই ছিল, কিন্তু এই শান্তি ছিল দুই সরকারের হ্যান্ডশেক, দুই জনগণের আলিঙ্গন নয়। জর্ডানের বিশাল ফিলিস্তিনি বংশোদ্ভূত জনগোষ্ঠী একে দেখল পিঠে ছুরি মারার সামিল হিসেবে। তাই এই চুক্তি আজও পরিচিত কোল্ড পিস বা ঠান্ডা শান্তি নামে, এক ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক যেখানে কোনো উষ্ণতা নেই। সময়টা 2020, পৃথিবী বদলে গেছে মধ্যপ্রাচ্যের শত্রু মিত্রের সমীকরণ। এবার মঞ্চে এলেন ডোনাল্ড ট্রাম্প, জন্ম নিল দ্য আব্রাহাম অ্যাকর্ডস। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান একে একে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করল। ডিকেটস লং শত্রুতা রাতারাতি পরিণত হলো লাভজনক অংশীদারিত্বে। পুরনো শত্রু ছিল আরব জাতীয়তাবাদ, নতুন শত্রু হলো ইরান। পুরনো যুদ্ধ ছিল ভূখণ্ড নিয়ে, নতুন যুদ্ধ অর্থনীতির। ইসরায়েলি প্রযুক্তি আর আরব শেখদের তেলের টাকা মিলেমিশে একাকার হয়ে গেল। কিন্তু এই চোখ ধাঁধানো চুক্তির প্রতিটি পাতায় একটি শব্দ ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছিল, সেটা ফিলিস্তিন। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে হামলা চালানো হলো। এক বিধ্বংসী যুদ্ধ শুরু হলো এরপর থেকে। আব্রাহাম অ্যাকর্ডস পড়ল তার সবচেয়ে কঠিন পরীক্ষায়। আরব বিশ্বের রাস্তায় প্রতিবাদের আগুন জ্বলে উঠল। বাহরাইনের সংসদ চুক্তি স্থগিতের দাবি জানালো। আমিরাতের সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিল, কিন্তু রাজপ্রাসাদগুলো ছিল নীরব। পর্দার আড়ালে গোয়েন্দা তথ্য বিনিময় আর অর্থনৈতিক লেনদেন চলতেই থাকলো। এই যুদ্ধ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল শাসক আর শাসিতের মধ্যপ্রাচ্য এখন আর এক নয়। ফাটলটা এখন স্পষ্ট। এখন খেলার শেষ চাল বাকি। সবার চোখ মুসলিম বিশ্বের অবিসাংবাদিত নেতা সৌদি আরবের দিকে। তার একটি হ্যাঁ মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরদিনের জন্য বদলে দিতে পারে। পর্দার আড়ালে আলোচনা চলছে। শর্ত একটাই, এটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিন্তু নেতানিয়াহুর কট্টরপন্থী সরকার কি এই শর্ত মানবে? এটি কি হবে শতাব্দীর সেরা কূটনৈতিক চুক্তি, নাকি আরও একটি ব্যর্থ চেষ্টার নাম লেখা হবে ইতিহাসের পাতায়? ক্যাম্প ডেভিড থেকে আব্রাহাম অ্যাকর্ডস, এই 45 বছরের যাত্রা রক্ত আর কালিতে লেখা। আনোয়ার সাদাত দিয়েছিলেন জীবন, ফিলিস্তিনিরা দিয়ে চলছে তাদের ভূমি, তাদের ঘর, তাদের ভবিষ্যৎ, তাদের জীবন। একসময়ের ট্যাঙ্কের যুদ্ধ এখন হয় অর্থনীতির ময়দানে, সাইবার স্পেসে। কিন্তু যে প্রশ্ন দিয়ে এই সংঘাতের শুরু, সেই প্রশ্নটি আজও দেয়ালে প্রতিধ্বনিত হয়। যে বাড়ির ভিত্তিটাই নড়বড়ে, সেই বাড়ির ছাদে দাঁড়িয়ে শান্তির পতাকা ওড়ানো কি সম্ভব, নাকি এই শান্তি শুধুই এক দীর্ঘ যুদ্ধবিরতি?